নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সম্মিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে অক্ষয় তৃতীয়া। আমার তরফ থেকে সকলকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো সকাল সকাল চলে এসেছি মাহেশ জগন্নাথ মন্দিরে। আজকের এই শুভ দিনে প্রভুর চন্দনযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর। তো প্রত্যেক বছরের মতন এবছরও হয়েছে। তো চলুন সেই বিশেষ মুহূর্ত দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করলাম প্রভু জগন্নাথ দেব, মা সুভদ্রা এবং বলভদ্র দেবের চন্দনযাত্রার এবং চন্দনের লেপনের বিশেষ কিছু মুহূর্ত। এবার চলুন এই চন্দনযাত্রার যে বিশেষ মাহাত্ম্য আছে সেই সম্বন্ধে এই মন্দিরের সম্পাদক পিএল কৃষ্ণ অধিকারী মহাশয়ের থেকে জেনে নেওয়া যাক। জয় জগন্নাথ। আজকের দিন খুবই তাৎপর্যপূর্ণ। মহাপ্রভুর চন্দনযাত্রা উৎসব। বলা হয় বছরের 4টে দিন খুব শুভ দিন: বিজয়া দশমী, অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ এবং কার্তিক মাসের প্রথম দিন। এই 4টে দিনের মধ্যেও সবথেকে শুভ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। বছরের সবথেকে শুভ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। কারণ আপনি কোনো শুভ কাজ করলেও সেটি অক্ষয় হয়ে থাকবে, কোনো খারাপ কাজ করলেও সেটি অক্ষয় হয়ে থাকবে। তাই জন্য আজকে সবাই চায় খুব ভালো কাজ করতে। এবং আজ চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষে যে তৃতীয়া তিথি, এই তিথিতেই হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজকের দিনেই জগন্নাথ দেব রাজা ইন্দ্রদ্যুম্নকে আদেশ করেছিলেন যে তুমি আমার সারা অঙ্গে চন্দন লেপন করো, আমার গা জ্বালা করছে। দেখো, জগন্নাথ দেব হচ্ছেন সম্পূর্ণ মানব রূপ। আমাদেরও যেমন এই বৈশাখ মাসে প্রখর রৌদ্রে গা জ্বালা করে, মাথা ধরে, আমরা কি করি? আমরা অমৃতাঞ্জন লাগাই, ভিক্স লাগাই, ইত্যাদি ওষুধ খাই। কিন্তু জগন্নাথ দেব কী করবেন? জগন্নাথ দেব তো আর ভিক্স আর অমৃতাঞ্জন লাগাবেন না। জগন্নাথ দেবের মাথায় সেই সময় ঠোকা ঠোকা চন্দন লেপন করা হয়েছে। এবং চন্দন হচ্ছে শীতল জিনিস। চন্দনের সাথে অগরু, কর্পূর ইত্যাদি সুগন্ধি মিশিয়ে চন্দন লেপন করা হয়েছিল জগন্নাথ দেবের মাথায় এবং সারা অঙ্গে। তাই জন্য এই আজকের দিন হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ। আজকের দিনেই হচ্ছে মহাভারতের সূচনা বলা হয়। মহাভারতের লেখা হয়েছিল আজকের দিনে। আজকের দিনে আমাদের সত্য যুগের সূচনা হয়েছিল, ত্রেতা যুগেরও সূচনা হয়েছিল আজকের দিনে। আজকের দিনে আমাদের জবের সৃষ্টি হয়েছিল এবং পরশুরাম, যে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল। তাই জন্য আজকের দিনে অনেকে পরশুরাম জয়ন্তী বলা হয়। এবং এই চন্দনযাত্রা আজকের দিনে অনেকে বলা হয় গন্ধলেপন যাত্রা। শুধু চন্দনযাত্রা নয়, আজকের দিনকেও বলা হয় গন্ধলেপন যাত্রা। এবং আজকের দিনে বহু তাৎপর্যপূর্ণ আছে। আজকের দিনে আমাদের শ্রীকৃষ্ণর যে পরম বন্ধু ভক্ত সুদামাকে শ্রীকৃষ্ণ আজকে একটি রাজপ্রাসাদ উপহার দিয়েছিল। এবং আজকের দিনেই আমাদের
মহাভারতের সূচনা হয়েছে এবং দ্রৌপদীর কিন্তু বস্ত্রহরণও হয়েছিল। কিন্তু বস্ত্রহরণের সাথে সাথে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বহু বস্ত্র কিন্তু দান করে দিয়েছে, লজ্জা নিবারণ করেছে। তাই আজকের দিন হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ। বলা হয় কেদারনাথ, বদ্রীনাথ সমস্ত জায়গায় আজকের দিনে দরজা খোলা হয়। যে চারটে যে ধাম, আজকের দিনে কিন্তু দরজা খোলা হয় এই চারটে ধাম। এবং আজকের দিনে হচ্ছে রথের সূচনা বলে থাকি আমরা। মাঝেসে রথের সূচনা আমরা আজকে নির্ঘণ্ট বেজে গেল, অক্ষয় তৃতীয়ার দিন, চন্দ্রযাত্রা উৎসবের দিন। আজকের দিনে রথের সূচনা, আজকের দিনে রথ তৈরি হয়, রথ তৈরির কাজ শুরু হয়। বহু বহু ইতিহাস বিজড়িত হয়ে আছে এই অক্ষয় তৃতীয়া উৎসবের দিন, চন্দনযাত্রা। এবং আজকে একটি কাহিনী আছে এই চন্দনযাত্রা উৎসবের কাহিনী হচ্ছে মাধবেন্দ্র পুরী নামক এক ভক্ত ছিল। তিনি নিজে যে কারোর থেকে কিছু ভিক্ষা নিতেন। যদি কেউ তাকে কিছু দিয়ে যেত, সে ভিক্ষা গ্রহণ করত। তো আজকের দিন নেই আমাদের যে ভিক্ষা তিনি গ্রহণ করেন। তো সেই সময় তিনি চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। তো বৃন্দাবনের উদ্দেশ্যে চলে গিয়ে তিনি একটি জায়গায় বসে তিনি তপস্যা করতে লাগলেন। সেই তপস্যা করতে করতে গোপাল তাকে স্বপ্ন দিল যে তুমি আমার একটি মন্দির তৈরি করো। এবং গোপাল তাকে নির্দেশ দিল, তার আগে যখন তপস্যা করছিল এক বালক এসে তাকে দুধ খাইয়ে দিয়েছিল, যেহেতু সে নিজে থেকে কারোর কাছে কিছু চাইত না। সে বালক এসে যখন দুধ খাওয়াতে এসেছিল, সেই দুধের বাটি যখন তাকে দিতে গেল দুধ খাওয়ার পর, সে দেখলো সেই বালক অদৃশ্য হয়ে গেছে। তো তারপরে সে দিব্য দৃষ্টিতে দেখল যে তাকে স্বপ্ন দিল গোপাল যে আমি এই বনের মধ্যে অনেক ভেতরে মাটির তলায় আমি আছি, তুমি আমাকে বার করো, বার করে আমাকে একটি মন্দির নির্মাণ করে আমাকে প্রতিষ্ঠা করো। তো মাধবেন্দ্র পুরী সেই সময় সেই স্বপ্নাদেশ পেয়ে সেই গ্রামবাসীদের সাহায্য নিয়ে সেই মাটির তলা থেকে তাকে বার করলেন সেই গোপালকে। এবং সেই গিরি গোবর্ধন পর্বত আছে, সেই গিরি গোবর্ধন পর্বতের ওপর মন্দির নির্মাণ করে তাকে রেখে দিলেন। এবং অন্নকূট মহোৎসব হয়েছিল সেই সময়। অন্নকূট মহোৎসব যে কথায় উল্লেখ আছে, সেই অন্নকূট উৎসব হয়েছিল সেই সময়। তো তার পরবর্তীকালে গোপাল তাকে আবার স্বপ্ন দিলেন। গোপাল স্বপ্ন দিয়ে বললেন, দেখো মাধবেন্দ্র, তুমি আমাকে মাটি থেকে তুলেছ, মূর্তি ভালোভাবে মন্দির প্রতিষ্ঠা করে ভালোভাবে পুজো অর্চনা করছো, সব ঠিক আছে, কিন্তু আমার এখন গা জ্বালা করছে। তুমি এই কোকর রৌদ্র থেকে বাঁচাতে আমাকে মলয়জ চন্দন নিয়ে আসো মলয় পর্বত থেকে, এবং তুমি নিজে যাবে, তুমি কারোর মারফত কিন্তু আনবে। সেই মাধবেন্দ্র পুরী বললেন যে আমি তো খুবই বৃদ্ধ, আমি তো বিপদ চলতে পারি না। বললো, না, তুমি ঠিক পারবে, তুমি নিজেই যাও, গিয়ে তুমি নিজে নিয়ে এসো। মাধবেন্দ্র পুরী তারপরে সেই চললেন মলয় পর্বতের উদ্দেশ্যে নীলাচল। তো আসার পথে সেই রেমুনাতে এসে উপস্থিত হয়েছে। রেমুনাতে সেই সময় গোপীনাথের মন্দির ছিল। সেই গোপীনাথের মন্দিরে যখন তিনি উপস্থিত হলেন, সেই গোপীনাথকে ক্ষীর দিয়ে গোপীনাথকে নিবেদন করা হয়। 12টার মতন মাটির পুরীতে ক্ষীর দেওয়া হয়। মাধবেন্দ্র পুরীর খুব মনের ইচ্ছা হলো যে আমি যদি একটা ক্ষীর পেতাম, আমার খুব ভালো লাগতো, আমি প্রভুর প্রসাদ পেতাম। কিন্তু তারপরে মাধবেন্দ্র পুরী ভাবলো, এ বাবা, আমি কি ভাবছি, কারণ এখনো পর্যন্ত প্রভুকে তো নিবেদনও করা হয়নি সেই ক্ষীর। মাধবেন্দ্র পুরী সেই বাইরে, মন্দিরের বাইরে হাট ছিল, সেই হাটে গিয়ে মাধবেন্দ্র পুরী খুব দুঃখের সাথে সে বসে রইলেন এবং তপস্যা করতে লাগলেন।
সেই সময় দেখুন গোপীনাথ এতটাই ভক্তবৎসল, ঠিক আছে, গোপীনাথ এতটাই ভক্তবৎসল, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণর জন্য গোপীনাথ নিজে তার কাপড়ের তলায় একটা ক্ষীর লুকিয়ে রেখে দিয়েছিল এবং যে পূজারী পুজো করছিল সেই পূজারীকে আচ্ছন্ন করে সেই পূজারীকে লুকিয়ে সে নিজে ভক্তের উদ্দেশ্যে সে তার ক্ষীর লুকিয়ে রেখে দিয়েছিল তার কাপড়ে। তারপরে পূজারী সমস্ত পূজা অর্চনা করে সে গিয়ে নিদ্রা করছিলেন। নিদ্রায় পূজারীকে স্বপ্ন দিল গোপীনাথ যে আমি সেই আমার কাপড়ের তলায় একটা ক্ষীর রেখে দিয়েছি, তুমি যাও, আমার ভক্ত সেই হাটে বসে আছে, তার নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী, তুমি সেই মাধবেন্দ্র পুরীকে সেই ক্ষীর দিয়ে এসো, সে ক্ষীর খাবে। গোপীনাথ সেই স্নান করে সেই মন্দিরে গিয়ে মন্দিরের দরজা খুলে মন্দিরে গিয়ে দেখলেন হ্যাঁ সেই কাপড়ের তলায় একটা ক্ষীর লুকোনো আছে। সেই ক্ষীর নিয়ে যখন মাধবেন্দ্র পুরীকে গিয়ে হাটে বললেন, হে মাধবেন্দ্র পুরী, হে মাধবেন্দ্র পুরী, তুমি কোথায়, তুমি কোথায় বলে চেঁচাচ্ছিল, তখন মাধবেন্দ্র পুরীর সাথে তার সাক্ষাৎ হয়। মাধবেন্দ্র পুরীকে সেই ক্ষীর দিয়েছে। পুরীতে গিয়ে রাজাকে সব কিছু জানালেন। রাজা সেই গোপালের জন্য সেই মলয় পর্বত থেকে 1 মণ মানে 37 কেজি সেই চন্দন কিন্তু দিয়ে সে আবার আসার সময় রেমুনাতে এসে উপস্থিত হলেন। রেমুনাতে এসে তিনি নিদ্রা যখন করছিলেন তাকে গোপাল স্বপ্ন দিলেন যে তুমি যেখানে অবস্থান করছো সেই গোপীনাথের মন্দিরে আমি এবং গোপীনাথ অভিন্ন, আমার আর গোপীনাথের মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি সেই গোপীনাথের অঙ্গেই সেই চন্দনটা লেপন করো। তাই জন্য সেই আজকের দিনেই সেই চন্দন লেপন যাত্রা, যাকে বলা হয় গন্ধ লেপন যাত্রা। তাই আজকের দিন হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ। আজকের দিনে এই মহাপ্রভুর মাথায় থোকা থোকা চন্দন লেপন করলাম। এই টানা 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা উৎসব চলবে। 42 দিন ধরেই চন্দন আমরা লেপন করব। মায়ের শুধু ধাম নয়, মায়ের হচ্ছে শ্রীপাঠ। শ্রীপাঠ মানে চৈতন্য মহাপ্রভু তার 12 জন পার্শ্বদকে বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছিলেন। আমাদের এখানে ঠাকুর কমলাকরকে বসিয়েছিলেন, আমরা হচ্ছে সেই ঠাকুর কমলাকর পর্যায়েরই বংশধর। তাই জন্য এই জায়গার বিশাল তাৎপর্য আছে। তাই জন্য এই জায়গাটার মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যটাকে আমাদের বয়ে নিয়ে যেতে হবে। তাই জন্য জগন্নাথ দেব যেটা চাইবেন সেটাই হবে। আমি এটাই বলবো, সবাই ভালো থাকুক। আজকের এই পূর্ণ দিনে, পূর্ণ লগ্নে, পূর্ণ তিথিতে আপনারা সবাই জগন্নাথ দেবের কাছে আসুন, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করুন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই চন্দন যাত্রা উৎসবে সবাই দর্শন করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রার যে মাহাত্ম্য তা তো আমরা এক্ষুনি পিয়াল কৃষ্ণ অধিকারী মহাশয়ের থেকে সরাসরি শুনে নিলাম। তো আজকের মতন ব্লগটি এতটুকুই। আশা করছি আপনাদের এই অক্ষয় তৃতীয়ার ব্লগটি দেখতে ভালো লেগেছে। আর অবশ্যই একবার শ্রীপাঠ মাহেশে এসে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে যাবেন। খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।